ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছু চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। সাথে আছি আমি তানিয়া হারুন। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে থাকলেও শাপলা প্রতীক পাওয়া নিয়ে ইসির সঙ্গে গত কয়েক মাস ধরেই টানাপোড়েন চলছিল এনসিপির। এ নিয়ে দফায় দফায় চলে চিঠি চালাচালি এবং বৈঠক, কিন্তু কোনোভাবেই মিলছিল না কাঙ্ক্ষিত প্রতীক। বারবারই ইসির তরফ থেকে যুক্তি দেখানো হচ্ছিল প্রতীক তালিকায় শাপলা না থাকায় এনসিপিকে তা দেওয়া সম্ভব নয়। এক পর্যায়ে নির্বাচন কমিশন তাদের প্রতীক তালিকা সংশোধন করে শাপলাকলি যুক্ত করলেও তা প্রত্যাখ্যান করে এনসিপি নেতারা ইসির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে বলেন তারা শাপলা প্রতীকেই ভোট করবেন। এ বিষয়ে এক বিন্দু ছাড় না দেওয়ার কথা জানালেও অবশেষে আজ রোববার সেখান থেকে সরে এসে শাপলাকলি নিয়েও নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনসিপি। দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, শাপলার চেয়ে এক ধাপ এগিয়ে রয়েছে শাপলাকলি। তাদের দাবি, শাপলাকলি প্রতীকেই তাদের দল দেশ জুড়ে ইতিবাচক সাড়া পাচ্ছে। নমনীয়তা প্রকাশ করেছে গণভোট বিষয়েও। দলটির একাধিক সূত্র বলছে, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হলেও তারা মেনে নেবে। এদিকে আবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বিএনপি সংস্কার ভেস্তে দিচ্ছে আর জামায়াত নির্বাচন পেছানোর চেষ্টা করছে। অন্যদিকে বিএনপির অভিযোগ, সংসদ নির্বাচন নিয়ে জামায়াত মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে। পাল্টা প্রতিক্রিয়ায় জামায়াত অভিযোগ তুলেছে, বিএনপির ভেতরে ফ্যাসিস্ট হওয়ার একটা খায়েশ রয়েছে, যে কারণে তারা সংস্কারের পথে বাধা দিচ্ছে। আসলে ভেতরে ভেতরে কার কেমন রাজনৈতিক খায়েশ? এদিকে দলগুলোর এমন পাল্টাপাল্টি প্রতিক্রিয়ার মধ্যে আগামীকাল দুপুরে সংবাদ সম্মেলন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যে প্রতীক সমস্যার সমাধান হলেও গণভোটের ফয়সালা কি হবে, এসব নিয়ে আলোচনায় আজ রাজধানী স্টুডিওতে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, আছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার এবং আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। আপনাদের তিনজনকে আজকে রাজকাহনে স্বাগত জানাচ্ছি। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সকল জল্পনা কল্পনার পর অবশেষে এনসিপি শাপলাকলি প্রতীক হিসেবে মেনে নিয়েছেন। এমনকি বারবার ইসির তরফ থেকে যুক্তি দেখানো হচ্ছিল যে প্রতীক তালিকায় শাপলা না থাকায় এনসিপিকে তা দেওয়া সম্ভব হচ্ছে না। এক পর্যায়ে তারা সেই প্রতীক তালিকা সংশোধন করে শাপলাকলি যুক্ত করলেও এনসিপির পক্ষ থেকে সেখানেও কিছু অভিযোগ তুলেছেন। তারা বলেছেন তারা এক বিন্দু ছাড় দেবেন না, তারা আপোষ করবেন না। তাদের এই হঠাৎ মেনে নেওয়ার বিষয়টিকে কিভাবে দেখছেন, যদি কিছু বলতেন। না, থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ এবং সহ-আলোচক দুইজনকে ধন্যবাদ জানাই। আমি এনসিপিকেও ধন্যবাদ জানাই যে এনসিপি তাদের সাথে চলমান যে সমস্যাটা ছিল নির্বাচন কমিশনের সাথে, তাদের প্রতীক নিয়ে আমি মনে করি শাপলাটা তাদের পাওনা ছিল, কিন্তু কেন কি কারণে তারা দিতে পারেনি সেটা নির্বাচন কমিশন ব্যাখ্যা দেবে। কিন্তু গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে এনসিপি যে শাপলাকলিটাকে মেনে নিয়েছে, আমি মনে করি এটা রাজনীতির জন্য ইতিবাচক এবং আমি এনসিপির এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। জি, একটু সারওয়ার তুষার, আপনার কাছে একই প্রসঙ্গে আসি। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, আপনার কাছে আবারও আসবো। সারওয়ার তুষার, যেমনটা আপনারা সবসময় বলে আসছিলেন যে আপনারা শাপলা ছাড়া আসলে নির্বাচনে যাবেন না, এবং ইসি শাপলাকলিকে যুক্ত করার পরও গত বৃহস্পতিবার আপনারা বলেছেন যে আপনারা আপোষ করবেন না, এক বিন্দু ছাড় দেবেন না, আপনারা শাপলাকেই আসলে প্রতীক হিসেবে নেবেন, এমন কথা আপনারা বলেছেন। তার আগে আবার হুঁশিয়ারি দিয়েছেন, শাপলা ছাড়া কোনো প্রতীকে আপনারা নির্বাচন করবেন না, আপনারা রাজপথে নামবেন যদি প্রয়োজন পড়ে। একটু জানতে চাই, শাপলাকলি যুক্ত হওয়ার এই 2 দিনের মধ্যেই আসলে কোন যুক্তি, কোন প্রশ্ন কিংবা কোন ব্যাখ্যার ভিত্তিতে আপনারা আসলে ছাড় দিলেন? আপনাকে ধন্যবাদ। 1 নম্বর কথা হলো যে এটাতে আমাদের অর্জন, এটা শাপলাকলিটা, কারণ এটা তারা প্রথমে দিতে চাইছিল না, এবং তারপরে আমাদের কনসিস্টেন্টলি যখন আমরা দেখিয়েছি যে নির্বাচন কমিশনের এই পজিশনটা কেন সাংবিধানিক বা আইনি পজিশন না, একটা এক ধরনের ধোঁয়াশাপূর্ণ পজিশন, এবং তারা কেন এটা দিতে কোনো বাধা নেই, আইনি কোনো বাধা কেন নেই সেটা আমরা বলেছি, এবং সেটারই পরিপ্রেক্ষিতে তারা শাপলাকলি অন্তর্ভুক্ত করেছেন। এবং তারা প্রথমে যেটা বলছিল যে আপনি এখানে পড়লেন যে প্রতীক তালিকা না থাকায় দেওয়া যাচ্ছে না, কিন্তু তার আগে কিন্তু তারা আরও কতগুলো কথা বলেছে, জাতীয় প্রতীক, তারপর অন্য দল চেয়েছে, এইসব। পরে যখন এই সমস্ত যুক্তিগুলো আমরা খণ্ডন করলাম, তখন কিন্তু তারা বিধিমালায় নাই তাই দেওয়া যাচ্ছে না এই কথা এসে শেষ পর্যন্ত ঠেকলো। আমরা যখন দেখালাম যে অতীতেও এরকম অনেক ঘটনা আছে
বিধিমালায় ছিল না, তফসিলে ছিল না, কিন্তু দাবির প্রেক্ষিতে নেওয়া হয়েছে। যেমন কাদের সিদ্দিকীর গামছা মার্কা কিংবা এবি পার্টির ঈগল মার্কা, এই মার্কাগুলো কিন্তু তফসিলে ছিল না। এবং বাংলাদেশ এটা রেওয়াজ, ইসি তো এমন কিছু করতে পারবে না যেটা বাংলাদেশের মানে প্রচলিত নর্মের বাইরে। বাংলাদেশ এটা রেওয়াজ, যে দল যে মার্কা চায় তাকে সেটা দেওয়া হয় সাধারণত, খুব বড় ধরনের কোনো সমস্যা না থাকলে। এমনকি আপনি জানেন যে 2000 সালের আগ পর্যন্ত, 2001 সালের আগ পর্যন্ত মার্কাগুলো এমনকি ফিক্সড ছিল না। আপনি আগের ইলেকশন যে মার্কায় করেছেন, পরের ইলেকশনে একই মার্কায় চাইলে সেই মার্কা দেওয়া হতো, এটাই ছিল রেওয়াজ। পরে 2001 সালের পরে এসে মার্কাগুলোকে স্থায়ী করা হলো। এটা হচ্ছে বাংলাদেশের মার্কা কেন্দ্রিক রাজনীতির ইতিহাস। তো সেখানে আমরা শাপলা চেয়েছি কেন? কারণ শাপলাটা তারা অন্তর্ভুক্ত করবেন এরকম কথা আমাদেরকে দিয়েছিলেন, বা এরকম মানে তাদের কাছে আমরা শুনেছি যে তাদের এই যে নতুন যে মার্কা নেওয়া হবে সেখানে এটা থাকবে। এরপরেই কিন্তু আমরা এটা চাইলাম, যেটা মান্নান ভাই বললেন যে এটা তাদের মানে তাদের একটা পাওনা ছিল। তো সেই কারণে আপনি যখন শাপলাকলি তারা অন্তর্ভুক্ত করলো, তখন কিন্তু একটা জিনিস প্রতিষ্ঠিত হলো যে ওই যে তারা বলেছেন যে বিধি তালিকা নাই তাই দেওয়া যাচ্ছে না, মানে বিধিমালাটা যে মানে সবসময় আপনি বাড়াতে পারেন কিংবা সংশোধন করতে পারেন, সেটা তো প্রমাণিত হলো এই ঘটনার মধ্য দিয়ে। এখন আমাদের দিক থেকে ব্যাপারটা হচ্ছে যে যেহেতু সামনে নির্বাচন, এবং অবশ্যই আমরা নির্বাচনের জন্য আমাদের অন্যান্য অনেক প্রস্তুতি আছে, এটা নিয়ে আমরা ইতিমধ্যে আমাদের অনেক এনার্জি আসলে খরচ করতে হয়েছে, মানে যেটা অহেতুক। আমরা যেটা মানে চাওয়ার সাথে সাথে পাওয়ার কথা ছিল, সেই নিজের অধিকারটাকে আমাদের অনেক কষ্ট করে অর্জন করতে হয়েছে। এখন যদি আমরা এটাতে আরও বেশি মানে জোর দিতে থাকি, তাহলে আমাদের অন্যান্য প্রস্তুতিতে ব্যাঘাত ঘটবে এবং এমন একটা ইমপ্রেশন তৈরি হবে যে এনসিপি আসলে নির্বাচন বানচাল করতে চায়, কিন্তু যেটা আমাদের আসলে কখনো উদ্দেশ্য না। ফলে ইসির অবস্থানটা যে ভুল অবস্থান, এটা ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। আমরা যেটা বলছিলাম যে শুধুমাত্র সাপ্লাই ইস্যু না, এটা ইস্যুটা হচ্ছে যে একটা প্রতিষ্ঠান হিসেবে ইসি কীভাবে কাজ করবে সেটাও আমরা জানতে চাই। এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের সেই স্ট্যান্ডিংটা কিন্তু প্রতিষ্ঠিত হলো, বা আমি বলবো যে এক ধরনের আমাদের একটা বড় অর্জন হলো। শাপলাকলিটা আমরা মেনে নিলাম এই মুহূর্তে, বা কারণ হচ্ছে যে শাপলা এবং শাপলার কলি আসলে তো একই জিনিস, মানে এক অর্থে একই জিনিস, এবং আমাদের নেতাকর্মীরাও এটা শাপলা এর মধ্যে আছে, এই কারণে তারা এটার ব্যাপারে সন্তুষ্ট। ফলে সার্বিক দিক বিবেচনায় দেশের স্থিতিশীলতা, সামনে নির্বাচন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম, অন্যান্য দলের সাথে সম্পর্ক, সবকিছু মিলিয়ে আমরা আপাতত এটার ব্যাপারে পজিটিভ থাকলাম। পৌঁছেছেন। আরেকটু জানতে চাই যে আপনারা বলেছেন আপনারা সব এই শাপলাকলি নিয়ে দেশবাসীর কাছ থেকেও বিভিন্ন ক্ষেত্র থেকেও আপনারা ইতিবাচক সাড়া পেয়েছেন, এবং শাপলার চেয়ে এটা এক ধাপ এগিয়ে শাপলাকলি হয়েছে, অর্থাৎ শাপলাও আছে কলিও আছে, এমনটা বলেছেন। সেই জায়গায় নির্বাচন কমিশন আমরা যতটুকু চিন্তা করেছি, তারা এক ধাপ একটু বাড়িয়ে চিন্তা করে সেখানে কলি এবং শাপলা যুক্ত করেছে, এমনটা আপনার দলের পক্ষ থেকে বলা হয়েছে। এই যে নির্বাচন কমিশন একটু অ্যাডভান্স চিন্তা করেছে, যেমনটা আপনারা দাবি করেছেন, এরপরেও কি ইসির প্রতি আপনাদের যে স্বেচ্ছাচারিতার অভিযোগ এতদিন ছিল, আপনারা অটল ছিলেন এই অভিযোগে, সেটা কি এখনো আছে কিনা? ইসির ক্যাপাসিটি নিয়ে এবং নানা ক্ষেত্রে তার স্ট্যান্ডিং নিয়ে আমাদের এখনো অনেক প্রশ্ন আছে, এবং আমরা বলেছিলাম, আপনি খেয়াল করে দেখবেন যে যখন ইসি গঠিত হচ্ছে তখন বিএনপির তরফ থেকে, জামায়াতে ইসলামের তরফ থেকে সিইসি কে হবেন এই তালিকায় নাম দেওয়া হয়েছে। আমরা কিন্তু তখন বলেছিলাম যে 2022 সালের এই আইনে এই ইসি গঠন করাটাই ভুল হচ্ছে, এবং এটাকে আসলে নতুন আইনে সংস্কারকৃত যে প্রস্তাব দেওয়া হয়েছে সংস্কারের, ওই আইন অনুযায়ী গঠন করা উচিত হবে। এবং এই আইনে, কারণ এই আইনের ব্যাপারে কি 2022 সালের ওই আইনের ব্যাপারে বিএনপি, জামায়াত ইসলাম প্রত্যেকটা রাজনৈতিক দল তখন বিরোধিতা করেছিল। আওয়ামী লীগ আমলে বিএনপি মহাসচিব বলেছিলেন যে এটা একটা বাকশালী আইন, কিন্তু সেই আইনে গঠন করলে এই প্রতিষ্ঠানের কোনো স্বাধীন স্ট্যান্ডিং থাকবে না। এবং এই ঘটনায় কিন্তু আপনি দেখতে পেলেন তারা কিন্তু, আমরা যেটা বলছিলাম যে তাদের রিমোট কন্ট্রোল অন্য কোথাও মনে হচ্ছে, একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তারা অন্যের দিকে তাকিয়ে থাকে, সেটা কারা আমরা জানি না, কিন্তু তাদের যে একটা ফার্ম পজিশন, এটার অনেক ক্ষেত্রে মিসিং আছে। এর বাইরেও তারা বিতর্কিত দলকে নিবন্ধন দিয়েছে সম্প্রতি, এই জাতীয় লীগ নামে, যার সভাপতি, সেক্রেটারি, কার্যালয় কিছুই নাই, কর্মসূচি কিছুই আপনি জানেন না, ঠিক আছে? 172 পাতা মাত্র। আমরা 43,000 পাতার নিবন্ধন কাগজপত্র জমা দিয়েছি, তারা আরও কাগজপত্র চেয়েছে, আমরা সেগুলো দিয়েছি। আর অন্যদিকে এই জাতীয় লীগ নামে এই দলটা 172 পাতা মাত্র দিয়ে নিবন্ধন পেয়ে গেছে, যে দলটা এখনো আপনার সামনে দৃশ্যমান না। এটা একটা বড় ধরনের কিন্তু এখানে একটা অসঙ্গতি আছে বলে মনে হয়। এই সমস্ত কারণে ইসির ব্যাপারে আমাদের এখনো প্রশ্ন আছে যে ইসির পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব হবে কিনা। এই সীমানা পুনর্নির্ধারণ ইস্যুতে আমরা দেখেছি যে ইসির ভেতরে হট্টগোল করা যাচ্ছে, ইসির কোনো নিয়ন্ত্রণ নাই। তো আপনি ইসির ভেতরেই, আপনার নির্বাচন কমিশনের কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে যদি এই অবস্থা হয়, সারা দেশে আপনি কিভাবে সুষ্ঠু নির্বাচন করবেন? এই প্রশ্নগুলো আমাদের এখনো আছে, কিন্তু আমাদের প্রতীক ইস্যুটা আমরা সেটেল করতে চেয়েছি, যে এটা নিয়ে আমরা আর বেশি মানে অনড় থাকতে চাই না। তার কারণ হলো তাতে করে আমাদের অন্যান্য যে কার্যক্রম সেগুলো ব্যাঘাত করতে পারে। শাপলা কলি যেহেতু একই বর্গভুক্ত, ফলে আমরা এটার ব্যাপারে
নমনীয় হয়েছে। শেখ রবিউল আলম, আপনার কাছে একটু একই প্রসঙ্গে যেমনটা সারওয়ার তুষার বলছিলেন যে ইসির নিরপেক্ষতা নিয়ে উনি বেশ কিছু প্রশ্ন তুলেছেন, আসলে তারা কি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম কিনা, এই বিষয়টি নিয়ে কিছু বলবেন কিনা। আরেকটু জানতে চাই, এনসিপির এই যে প্রতীক নিয়ে তারা নমনীয়তা দেখেছেন, শাপলা কলিকে তারা প্রতীক হিসেবে মেনে নিয়েছেন, এটাকে কিভাবে দেখছেন? একসময় তো এনসিপি আসলে বিএনপি নিয়েও কিছু অভিযোগ তুলেছিল, বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে, যে এটা তাদের প্রতীক ছিল না, তাহলে শাপলা তাদেরকে কেন দেয়া যাবে না, এমনটা তারা অভিযোগ তুলেছিল। কি বলবেন? আপনার শেষের অংশের কোনো গুরুত্ব আছে বলে আমি মনে করছি না, তবে প্রতীক যেটা এনসিপি চেয়েছিল সেটা তাদের পাওনা ছিল বলে যে বক্তারা যেভাবে বলেছেন, এটা আমার কাছে দ্বিমত রয়েছে আমার। তবে ইসি এই প্রতীক সমস্যার সমাধানে যে উদারতা দেখিয়েছে এবং যেখান থেকে পরিবর্তন করে সমস্যাটা সমাধান করেছে, এটাকে আমি ইতিবাচকভাবে দেখি, এবং এনসিপিও এই বিষয়টাকে একটা সমাধানের দৃষ্টিতে দেখে মেনে নিয়েছে, এটা ইতিবাচক রাজনীতির জন্য। আপনি সাংবিধানিক প্রতিষ্ঠান ইসি সেটাকে শক্তিশালী দেখতে চান, স্বতন্ত্র দেখতে চান, বিধি মোতাবেক চলবে সেটা দেখতে চান, রাষ্ট্রের হয়ে ফাংশন করবে দেখতে চান, কিন্তু আপনার দাবি মানলেই সে বিতর্কিত, আপনি দাবি না মানলেই সে অযোগ্য, আপনার দাবি না মানলেই সে পক্ষপাতদুষ্ট। এভাবে ভাবাটা মনে হয় যে সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে রাজনৈতিক দলগুলির পুনর্বিবেচনা করা উচিত, এভাবে না বলাই ভালো। এখন ধরেন বিধিমালা অনুসারে ইসি প্রতীক বরাদ্দ করে, আচ্ছা, এখন কোনো ব্যক্তি বা দলের চাহিদা অনুসারে যদি আপনি প্রতীক সংযুক্ত করে বরাদ্দ করতে হয়, তাহলে এক একটা দলের তো এক এক ধরনের চাহিদা আসতেই থাকবে, সেটা কিন্তু দৃষ্টান্ত হয় না, এবং সেটা কিন্তু স্থায়ীভাবে ফাংশন করেন না। ধরেন নতুন একটা দল নিবন্ধিত হলো, সে বললো আমাকে জাতীয় শহীদ মিনার প্রতীক হিসেবে দিতে হবে, তুমি যুক্ত করো তারপর আমাকে দাও। আরেকটি দল আপনি নিবন্ধন পেল এবং সে বললো যে না, আমি জাতীয় স্মৃতিসৌধ চাই, তুমি যুক্ত করো আমাকে দাও। এই সাংবিধানিক প্রতিষ্ঠানকে এইভাবে দাবি করে চাওয়াটা কারোর জন্য সমীচীন না, সেটা বাজে দৃষ্টান্ত হয়, যার ফলে তাকে বিধিমালা অনুসারে ফাংশন করতে হয়। ইসি তা চেয়েছিল, তারপরও আমি বলবো যে এনসিপি যেহেতু অনড় ছিল, তার একটা নতুন রাজনৈতিক দল, তাদের একটা দাবি ছিল, ইসি শাপলা কলিকে অন্তর্ভুক্ত করেছে, বরাদ্দ হয়েছে, এটা রাজনীতির জন্য ইতিবাচক, এবং আমি মনে করি যে এই সমস্যাটা যেটা সমাধান হয়েছে এই, এবং এনসিপি মেনে নিয়েছে, ইসিও কিছুটা অগ্রসর হয়েছে সমস্যা সমাধান কল্পে, তার বিধির মধ্যে থেকে এবং কিছুটা উদারতা দেখিয়ে সে যে অগ্রসর হয়েছে, এটাকে আমি ইতিবাচকভাবেই দেখছি। তবে ইসি যতটুকু উদারতা দেখাতে এসেছে, সেটা আগামীতে যাতে বাজে দৃষ্টান্ত না হয় অন্য রাজনৈতিক দলের কাছে, তারাও আবার এনসিপির মতো যাতে শুরু না করে, ইচ্ছা মতো প্রতীক চাই, যেটা ইচ্ছা সেটা চাই, যেটা ভালো সেটা চাই, আমার মতো আমি চাই, এইটা যেন আবার পরবর্তীতে না হয়, এই পর্যন্ত সীমাবদ্ধ থাকাটাই আমি মনে করি যে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ভালো। মনে রাখা দরকার, সংস্কারের প্রস্তাবনা অনুসারে তুষার সারওয়ার বলছিলেন যে সংস্কারের যে প্রস্তাবনা আছে সেভাবে ইসি গঠন করলে ভালো হতো। প্রস্তাবনা কোনো আইন না, এবং সেভাবে ইসি গঠন করা যায় না। ইসি গঠন করার জন্য বিদ্যমান একটা আইন আছে, সে আইনের পরিবর্তন যদি করা যায় সাংবিধানিকভাবে আগামীতে, যেটা আমরা সংস্কার প্রস্তাবনা এনেছি, পরবর্তীতে ইসি গঠন সেভাবে করা যেতে পারে। কিন্তু প্রস্তাবনা আছে বিধায় একটা ইসি গঠন হয়ে যাবে সাংবিধানিক প্রতিষ্ঠান, এভাবে ভাবার সুযোগ নেই রাষ্ট্রে বিদ্যমান সংবিধান এবং আইনে। আরেকটা কথা বলা ভালো যে এই ইসিটা গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার, তারা একটা দল নিরপেক্ষ সরকার, সেই সরকার আমাদের সবাই সরকার, তার প্রতি আমাদের আস্থা আছে, তারা দল নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে যোগ্য, দক্ষ এবং একটা নির্বাচন পরিচালনা করতে পারবে স্বতন্ত্রভাবে, সাংবিধানিক প্রতিষ্ঠানটাকেও পরিচালনা করতে পারবে স্বতন্ত্রভাবে, এইটা মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এই ইসি গঠন করেছে। যে ইসিটা আমাদের সব রাজনৈতিক দলের সমর্থন গঠন করেছে এবং দল নিরপেক্ষভাবে গঠিত হয়েছে, তাকে সমর্থন করা আমাদের দায়িত্ব রয়েছে, তাকে সহযোগিতা করার দায়িত্ব রয়েছে। রাজনৈতিক দলগুলির উচিত হবে ইসি যদি কোথাও ব্যর্থ হতে যায়, অথবা ধরেন তার যদি কোনো বিচ্যুতি আমরা দেখতে পাই, সেটাকে ইতিবাচকভাবে সংশোধন করে তাকে স্বতন্ত্রভাবে ফাংশন করানোর ক্ষেত্রে সহযোগিতা করা, বিতর্কিত করা নয়, এবং নিজের মতো করে ইসি ফাংশন করুক, রাজনৈতিক দলের এই ভাবনা থাকাটা সমীচীন নয়। সেই জায়গায় আমরা যদি সচেতন হই, আমার বিশ্বাস অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে এগোচ্ছে, যেভাবে ইসি ফাংশন করছে, তারা বলেছে তাদের 70% প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন, তারা যেভাবে মাঠ এবং প্রশাসন ঢেলে সাজাতে চাচ্ছে, নির্বাচনের প্রাক প্রস্তুতি যেভাবে নিচ্ছে, একটা গ্রহণযোগ্য নির্বাচন রাজনৈতিক দলগুলির সহযোগিতা থাকলেই তারা অনুষ্ঠিত করতে পারবে বিধায় জনগণ বিশ্বাস করে, এবং দৃঢ়ভাবে বিএনপি এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। জি, একটু ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, আপনার কাছে এবারে একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই। দেশে নানা রাজনৈতিক সংকট কিংবা মতের ভিন্নতা রাজনৈতিক দলগুলোর মধ্যে বেশ কিছু অস্থিতিশীলতার মধ্যে এখন দেখা গেছে কিছুদিন জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন, কোনো রাজনৈতিক দলকে খুশি করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়। একটু জানতে চাচ্ছি কোন দলকে খুশি করার চেষ্টা চলছে বা কাকে ইঙ্গিত করছেন আপনারা? আচ্ছা,
দেখেন, উনি তো স্পষ্ট করে বলেছেন যে আপনার জানা আছে যে গত সপ্তাহে আমাদের উপদেষ্টা পরিষদের মিটিংয়ে যে আরপিওটা সংশোধন হয়ে বলা হলো যে জোটভুক্ত থাকলেও দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে। এটা মোটামুটি একটা ডিসিশন হয়ে গেল। হয়ে যাওয়ার পরে দেখলাম আমরা বিএনপির একজন দায়িত্বশীল পর্যায়ের নেতা এবং একজন উপদেষ্টা, ওনাদের ভিতরে কনভারসেশন হলো, দেখা সাক্ষাৎ হলো। এরপরে উনি মনে করলেন যে এটা আমি মনে করেছিলাম ওনাকে যেহেতু বলে এসেছি এটা কি হবে, মানে একটা বিহিত হবে, কিন্তু এটা হয়নি। এই কথাটাই আবার পরবর্তীতে সংশোধন আকারে এসে এখানে আমাদের সামনে এসে উপস্থিত হলো। তাহলে আজকে একটা রাজনৈতিক দলের কথাই যদি উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত রাতারাতি চেঞ্জ হয়, আরেকটা দল বললে কি আরেকটা চেঞ্জ করবেন, আরেকটা দল বললে কি আরেকটা চেঞ্জ করবেন, তাহলে উপদেষ্টা পরিষদ এবং ইসির তো একটা স্বাতন্ত্রতা থাকা উচিত, একটা স্বাধীনতা থাকা উচিত। আবার আমি মনে করি উপদেষ্টা পরিষদ যখন এই সিদ্ধান্ত নিয়েছিল, ইসির কাছে যখন এটা প্রজ্ঞাপন আকারে বা তারা এটাকে যখন রিটেন দিলেন, এটার আগে তারা তো এই সংশ্লিষ্ট দলের সাথে সিদ্ধান্ত নেওয়ার আগেই আলোচনা করার দরকার ছিল, তাহলে তো আর এখানে বিতর্কটা হতো না। অর্থাৎ মানে সিদ্ধান্ত গ্রহণের যে দূরদর্শিতা সেটা উপদেষ্টা পরিষদেও ঘাটতি দেখা গিয়েছে এবং ইসিতেও দেখা গিয়েছে, যার কারণে রাজনৈতিক দলগুলো কিন্তু এটা বলবেই যে আপনি করলেন একটা, আমি বললাম কালকে আপনি সংশোধন করে দিলেন, পরশু আর একজন বললো সংশোধন, তাহলে তিনজনের কথায় যদি তিনটা জিনিস সংশোধন করেন তাহলে আমরা নির্বাচনটা কিভাবে করব? এই জায়গাটাকে এই প্রশ্নের ভিত্তিতে আপনি যেমনটা বলছিলেন আরপিও সংশোধন ঘিরে, জনাব তাহের আরেকটি কথা বলেছেন যে সরকারের নিরপেক্ষতা নিয়ে তিনি প্রশ্ন তুলে অভিযোগ করেছেন অগোচরে উপদেষ্টা পরিষদ আরপিও সংশোধন করছে যা একটি দলের কাছে সরকারের নতি স্বীকার, এমনটা বলা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে আরপিও সংশোধন তো এখনো করা হয়নি, হলে না হয় এই অভিযোগ তুলতে পারতেন, না হওয়ার আগে একটি দলের কাছে সরকারের নতি স্বীকার করেছে এমনটা অভিযোগ করা কতটা যৌক্তিক? না, আপনি যেটা বলেছেন এটা কি পত্র পত্রিকা মিডিয়া সব জায়গায় এসেছে যে কিভাবে আরপিওটা সংশোধন হয়ে এখানে পাঠানো হয়েছে, সেটা তো পত্র পত্রিকায় স্পষ্ট ছিল যে যার যার প্রতীকে সে কি করবে, দলীয় প্রতীকে নির্বাচন করবে। আগে ছিল হয় দলীয় প্রতীক অথবা জোটের প্রতীকে নির্বাচন করতে পারবে, যেরকম আমরা একসময় কি ধানের শীষেও নির্বাচন করেছি। তো এটা আইনে অপশন ছিল। আমরা বলছি যেহেতু আমরা একটা স্বাধীন বাংলাদেশে আসছি, প্রত্যেকটা দলের একটা সক্রিয়তা আছে এবং অধিকাংশ দল সেটা চাচ্ছে যে আমি জোটবদ্ধ নির্বাচন করলেও আমি যে একটা রাজনৈতিক দল, আমার যে একটা মার্কা আছে এটা জনগণ জানুক, এটা তার স্বাতন্ত্র বোধ থেকে। আমরা বলছি না যে এটা করা যাবে না, কিন্তু এটা করা ডিসিশন বা কোনো একটা সিদ্ধান্তে যাওয়ার আগে কিন্তু বুঝে শুনে যাওয়া দরকার ছিল। তাহলে একটা দলের কাছেই তো নতি স্বীকার হলো। এবং ইতিপূর্বে লন্ডন বৈঠকেও কিন্তু এটা নিয়ে রাজনৈতিক দলগুলো কিন্তু প্রশ্ন তুলেছিল যে লন্ডন বৈঠক করতে পারতেন, কিন্তু আপনি যৌথ বিবৃতি দেওয়াটা জনগণ ভালোভাবে দেখে নেয়। ঠিক একইভাবে আপনি আরপিও সংশোধনের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ব্যাপারে তাদের সাথে মতামত নিয়ে ফাইনালি একটা সিদ্ধান্ত দিতেন যেটা সর্বজন গ্রহণযোগ্য, কিন্তু আজকে আমার কথাই দিলেন, কালকে আরেকজনের কথাই দিলেন। এটা তো আমাদের সামনের মানে সুষ্ঠু নির্বাচনের জন্য একটা বাধা হতে পারে। জি, এই প্রসঙ্গে আবার আসবে, একটি বিরতি নিয়ে ফিরছে জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে। এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতির সঙ্গেই থাকুন। আমন্ত্রণ আরও একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে আবারও ফিরে যাচ্ছে আলোচনায়। শেখ রবিউল আলম, আপনাকে দিয়ে এবারে শুরু করতে চাই। জামায়াত নেতা ডাক্তার তাহেরের একটি বক্তব্য ঘিরে আপনার কাছে আসতে চাই। তিনি বলেছেন গণভোট কোনোভাবেই জাতীয় নির্বাচনের দিন সম্ভব নয়, এমনটা উল্লেখ করে বলেছেন হাসিনা শহীদ আহতদের জন্য ব্যথিত না হয়ে মেট্রো রেল ভাঙচুরের জন্য কান্নার নাটক করেছে। একইভাবে বিএনপির কাছে 2000 শহীদ ও 50,000-এর অধিক আহত পঙ্গুত্ব বরণকারীদের রক্তের চেয়ে 3000 কোটি টাকা বেশি দামি। হাসিনার মেট্রো রেল নিয়ে যে বেশি মাথা ব্যথা ছিল সেই প্রসঙ্গটি তুলেই জামায়াত এমনটা অভিযোগ করছে যে সেই একই চিত্র বিএনপির মধ্যে দেখতে পাচ্ছে তারা। এই যে গণ অভ্যুত্থানের 15 মাস পরে এসেও এই ধরনের অভিযোগ আসলে কতটা যৌক্তিক? বালখিল্য বক্তব্য, অরাজনৈতিক বক্তব্য, অর্বাচীনের মতো বক্তব্য। কে ফ্যাসিবাদ সেটা নির্ধারণ করার জন্য ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। উনি কি ফ্যাসিবাদ চিহ্নিতকরণের স্পেশালিস্ট নাকি? বিএনপির 422 জন অঙ্গ সংগঠন নেতাকর্মীরা জীবন দিয়েছে, 2000-এর মতো নেতাকর্মীর মানে ছাত্র জনতা এদেশের সাধারণ মানুষ জীবন দিয়েছে। কিসের জন্য? গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য।
গণতন্ত্র প্রতিষ্ঠান, নতুন বিনির্মাণ শুধু জামাত ইসলাম বোঝে, অন্য কোনো রাজনৈতিক দল বোঝে না। 17 বছরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করছে বিএনপি, জীবন দিয়েছে, নিধন হয়েছে, গুম হয়েছে, আনথা স্কিলিংয়ের শিকার হয়েছে। এদেশের বহুদলীয় গণতন্ত্র বিএনপির হাত দিয়ে প্রতিষ্ঠিত। এদেশে স্বৈরাচার বিরোধী আপনার আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলন বিএনপি করেছে এবং স্বৈরাচারের পতন ঘটিয়েছে। 111 সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, গণতন্ত্র উত্তরণের জন্য বিএনপি সাফার করেছে, নেতৃত্ব দিয়েছে। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে 17 বছর বিএনপি সংগ্রাম করেছে, নেতৃত্ব দিয়েছে। ছাত্র জনতা সবার সাহসী ভূমিকায়, অংশগ্রহণের ভূমিকায় এদেশে ফ্যাসিবাদের পতন হয়েছে। তো ফ্যাসিবাদের প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, ফ্যাসিবাদ চিহ্নিত করার দায়িত্ব একমাত্র জামাত ইসলাম পেয়ে গিয়েছে। বিএনপি দায়িত্বশীল রাজনৈতিক দল, তার করণীয় সে জানে, সে জনগণের কাছে জবাবদিহি থাকে। জনরায়ের ভিত্তিতে বারংবার ক্ষমতায় গিয়েছে, আগামী তো রায়ের ভিত্তিতে ক্ষমতায় গিয়ে জন আকাঙ্ক্ষা পূরণ করতে চায়, জনগণের সমৃদ্ধি নিশ্চিত করতে চায়। মনে রাখা দরকার, কোনো বিশেষ দলের বিশেষ চাহিদা পূরণ করবার জন্য অন্তর্বর্তীকালীন সরকার হয়নি। জামাত ইসলামের তাই সে বলেছেন যে কি হলো, যে অন্তর্বর্তীকালীন সরকার কোনো বিশেষ দলের পারপাস সার্ভ করছে। কেন অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ দলের পারপাস সার্ভ করবে? হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সিদ্ধান্ত কোনো সময় কোনো দলের পক্ষে গিয়েছে, যে দলটি ন্যায্য থাকে তার পক্ষে যেতে পারে। কিন্তু এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার কোনো বিশেষ দলকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে চায়, সেটা প্রতিষ্ঠিত না এবং প্রমাণিত না। তাদের যে দায়িত্ব রয়েছে তারা জানে। এটাও তো মনে রাখা দরকার যে কোনো একটা বিশেষ দলের অভিযোগ করলেই অন্তর্বর্তীকালীন সরকারকে আমলে নিতে হবে এবং সেই ব্যাপারে জোরালো পদক্ষেপ নিতে হবে, সেটা মনে করার কোনো কারণ নেই। আমি মনে করি এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার ত্রুটি বিচ্যুতি আছে, কিছুটা ব্যর্থতা আছে, সমন্বয় করতে সমস্যা হচ্ছে, কারণ রাজনৈতিক দলগুলি ক্ষমতা যাওয়ার প্রতিযোগিতার মধ্যে আছে, যার ফলে সবাইকে তার স্যাটিসফাইড করাটা কঠিন হচ্ছে। তবে এখনো পর্যন্ত আমি মনে করি ত্রুটি বিচ্যুতি কিছু থাকলেও, অথবা কোনো সময় তারা যে সিদ্ধান্ত নিয়েছে সেখান থেকে বিচ্যুত হলেও এখনো পর্যন্ত দেশের বৃহত্তর স্বার্থের বাইরে চলে গিয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। একটা কথা বলা দরকার, দলীয় এবং জোটের প্রতীকে আগে নির্বাচন করা যেত, আরপিও ছিল। সরকার এবার আরপিও সংশোধন করেছিল যে শুধুমাত্র দলের প্রতীকে নির্বাচন করতে হবে। বিএনপি রাজনৈতিক দল হিসেবে মনে করেছে এই জায়গায় সংশোধন হওয়া দরকার। একটা রাজনৈতিক দলের দাবি থাকতেই পারে এবং এটা খুব ন্যায্য, জামাত ইসলামেরও দাবি থাকতে পারে কিন্তু দেখতে হবে দাবিটা ন্যায্য কিনা। অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে যে না, এই অবস্থানে জোটের রাজনীতি, গণতন্ত্র, ভোটের রাজনীতি উৎসবমুখ করবার জন্য প্রয়োজন, নিশ্চয়ই তারা বিবেচনা নেবে। আর তারা যদি বিবেচনা নাই নেয়, নিশ্চয়ই বিএনপি দাবি তো করতে পারে, বিএনপি কাউকে বাধ্য করছে না। তবে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা এবং একটা ক্রেডিবল নির্বাচন আয়োজন করার ক্ষেত্রে বিএনপির দৃষ্টিভঙ্গি রয়েছে, পরামর্শ রয়েছে, সহযোগিতা রয়েছে। সেই জায়গা থেকে সে দায়িত্বশীল ভূমিকা পালন করতে চায়। তার এই দায়িত্বশীল ভূমিকা অন্য কোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা গোষ্ঠীর পছন্দ নাও হতে পারে, কিন্তু জনগণের বৃহত্তর স্বার্থ সম্পর্কে বিএনপি কনসার্ন এবং সেই লক্ষ্যে নির্বাচন কমিশন, অন্তর্বর্তীকালীন সরকার, আগামী নির্বাচন, জুলাই জাতীয় সনদ এবং জুলাই ঘোষণাপত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বিএনপি যুগান্তকারী ভূমিকা রেখেছে এবং রেখে চলবে। নিশ্চয়ই। সারওয়ার তুষার, আপনার কাছে একটু আসতে চাই। এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে এখন বড় দুটি দলের কাছে জুলাই সনদ একটা ভোটের জন্য দর কষাকষির সনদ হয়ে গেছে, এমনটা বলা হয়েছে এনসিপির পক্ষ থেকে। আবার আপনি বলেছেন জুলাই সনদের গণভোটে নায়ের পক্ষে প্রচারে বিএনপির সমর্থকেরা জড়িত বলে দাবি করেছেন আপনি। আপনার কি মনে হয় জুলাই সনদকে আসলে এই যে গণভোটে না ভোটের জয়যুক্ত করার জন্যই বিএনপির এই অবস্থান কিনা, কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে এই কমিশন সংস্কার এগুলো আসলে ছিল বা এখনও আছে হচ্ছে আমাদের রাষ্ট্রের, এটা হলো বিয়ন্ড আমাদের যার পলিটিক্যাল পজিশনের বাইরে একটা জাতীয় স্বার্থে আমাদেরকে এখানে আসতে হবে, এটা আমরা ওখান থেকে এটা দেখেছি। কিন্তু যদি বিশেষত বিএনপি এবং জামায়াত ইসলামের অনেক পদক্ষেপ বা অনেক অবস্থানের কারণে মনে হওয়াটা আমাদের জন্য এটা মনে করতে আমরা বাধ্য হয়েছি যে তারা এটাকে যার রাজনৈতিক যে স্বার্থ এটাকে আদায় করার জন্য এটাকে ব্যবহার করছে। এবং আপনি এখন দেখবেন যে এক ধরনের কথাবার্তা যেগুলো আসছে, যেগুলো মৌলিক সংস্কার, যেগুলো আপনার এমনি মেনে নেওয়া উচিত, সেগুলো বিএনপি ট্রেড অফ করা শুরু করেছে। যেমন বলতেছে যে আমরা উচ্চকক্ষে পিআর মেনে নেব যদি জামায়াত ইসলাম ওটা ছেড়ে দেয়। জামায়াত ইসলামের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিএনপি যদি এই দাবি মেনে নেয় তাহলে আমরা এটা করব, এরকম। তো এই থেকে মনে হয় যে এই দুই দলই আসলে এক ধরনের এই জুলাই সনদটাকে বার্গেনিং টুল হিসেবে ব্যবহার করছে, যেটা করা উচিত না। আমাদের এটাকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে। না ভোটের ব্যাপারে আমি যেটা বলেছি যে বিএনপি, জামায়াত ইসলাম, এনসিপি সহ সকল রাজনৈতিক দল একটা প্রক্রিয়া আমরা একমত হয়েছিলাম, হয়ে কমিশন থেকে বের হয়েছি। সেটা হলো জুলাই সনদ আদেশ দেওয়া হবে, গণভোট হবে এবং তারপর আগামী সংসদকে দ্বৈত ক্ষমতা দেওয়া হবে, যার মধ্যে একটা তাকে কনস্টিটিউয়েন্ট পাওয়ারও দেওয়া হবে যেন সে সংবিধানের মৌলিক পরিবর্তন করতে পারে।
এটা নিয়ে আমরা সবাই একমত হয়েছি। গণভোটের টাইমিং নিয়ে ভিন্নমত আছে, কিন্তু গণভোট হবে। এবং নোট অফ ডিসেন্টের আসলে বিএনপির একটা বক্তব্য আছে যে নোট অফ ডিসেন্ট আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা নোট অফ ডিসেন্ট বাস্তবায়ন করব না। কিন্তু খেয়াল রাখবেন যে গণভোট হওয়ার আগেই, গণভোটের মধ্য দিয়ে বাস্তবায়িত হবে, এটা হওয়ার আগেই কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে বিভিন্ন জায়গায়। পরবর্তীতে আমরা সবাই সিদ্ধান্তে আসলাম যে আমরা বাস্তবায়ন করবো নোট অফ ডিসেন্টের মানে গণভোটের মাধ্যমে। এখন যখনই আপনি গণভোটে করছেন তখন তো আপনি রাজনৈতিক দলগুলো একমত হতে পারছে না দেখে জনগণের কাছে যাচ্ছেন। এখন যদি সেখানে আবার আপনি নোট অফ ডিসেন্ট, জনগণ ভোট দেওয়ার পরে, রায় দেওয়ার পরে, যেমন গতকালকে মহাসচিব বলেছেন বিএনপির যে আমরা যেগুলোর ব্যাপারে একমত হইনি সেগুলো দায় আমরা নেব না। তো গণভোটের মধ্যে দিয়ে জনগণ আপনাকে একটা জিনিস করে দিতে বলছে, তারপর যদি আপনি আপনার দলীয় মতামতটাকে প্রাধান্য দেন তাহলে তো সেটা আসলে ঠিক হয় না। এখন কমিশন যখন প্রস্তাব করেছে যে নোট অফ ডিসেন্টের কোনো কার্যকারিতা থাকবে না, এটা জুলাই সনদে লেখা থাকবে হিস্টোরিক্যাল আর্কাইভ হিসেবে বা রেকর্ড হিসেবে যে কোন দল কী পজিশন নিয়েছিল, কিন্তু গণভোট আসলে গণভোটের মতোই যাবে, এখানে নোট অফ ডিসেন্টের কার্যকারিতা থাকবে না। তখনই দেখা গেল যে সোশ্যাল মিডিয়ায় বিএনপির অ্যাক্টিভিস্টস এবং যারা বিএনপির এমনকি ছাত্রদলের সভাপতি পর্যায় পর্যন্ত এবং ছাত্রদলের অফিসিয়াল পেজ এরকম বিভিন্ন এবং বিএনপি পন্থী যারা অ্যাক্টিভিস্ট তারা না ক্যাম্পেইন শুরু করে দিয়েছে। তখন আমি বলেছিলাম এই যে না, এবং তারা একটা কথা টক শোতে এবং সব জায়গায় বলে যে আমরা যদি না ক্যাম্পেইন করা শুরু করি তাহলে গণভোটের কী হবে। অর্থাৎ তারা বোঝাতে চায় যে তারা চাইলে নাটাকে জিতে দিতে পারবে। আমি পাল্টা বলেছি যে আপনারা যদি না ভোটের ক্যাম্পেইন অ্যাক্টিভলি করেনও, এটা তো প্রথমত তাদের জন্য মারাত্মক আত্মঘাতী একটা ব্যাপার হবে। দ্বিতীয়ত যদি এটা করেনও, আপনাদের 30 থেকে 35% ভোট, আমি বিশ্বাস করি যে বিএনপি তার তৃণমূলের নেতাকর্মীদেরকে না ভোটে আনতে পারবে না, কারণ গোপন ব্যালটে গিয়ে ওই নেতাকর্মীরা হ্যাঁ ভোটের পক্ষে দিবে, কারণ সবাই জুলাই সনদকে অন করে। কিন্তু যদি ধরেন 30-35% না ভোটের পক্ষেও থাকে, তবু তো 65% বেশি আসলে গণভোট দিয়ে দেবে। তখন বিএনপির কি মানে অবস্থাটা কি দাঁড়াবে যে একটা সবচেয়ে বড় দল না ভোট ক্যাম্পেইন করার পরেও হ্যাঁ হয়েছে। তো এটা এখনো বিএনপির আনুষ্ঠানিক পজিশন না, কিন্তু তাদের অ্যাক্টিভিস্ট, ওই অ্যাক্টিভিস্টদের প্রসঙ্গে আমি বলেছিলাম যে এরা সব হচ্ছে একবার আহমদ সাফা যেটা বলেছিলেন আওয়ামী লীগের বুদ্ধিজীবীদের ব্যাপারে, যে এই বাম থেকে ইন্টার্ন করা আসা এই বুদ্ধিজীবীরা মূলত আসলে আওয়ামী লীগের মানে ভাড়াটে গোলদাতা। এখন যারা বিএনপির অ্যাক্টিভিস্ট হিসেবে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি, তারা আসলে বিএনপির ঘরের শত্রু বিভীষণ, এবং তারা আসলে বিএনপির যেটা ঐতিহাসিক রাজনীতি, যে অবস্থান, যে জাতীয়তাবাদী মূল্যবোধ এবং একটা মধ্যমপন্থী রাজনীতি, বহুদলীয় গণতন্ত্র, সেখান থেকে তারা আসলে এক ধরনের আওয়ামী রাজনীতির দিকে নিতে চাচ্ছে। এবং এই অ্যাক্টিভিস্ট এবং সোশ্যাল ইনফ্লুয়েন্সার যারা, তাদের ব্যাপারে বিএনপিকে সতর্ক থাকতে হবে, আমি এই কথাটা বলেছিলাম। একটু আসতে চাই ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান আপনার কাছে। বিরতির আগে আমি আপনাকে প্রশ্ন করেছিলাম কোনো রাজনৈতিক দলকে খুশি করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়, এমনটা দাবি করা হয়েছিল আপনার দলের পক্ষ থেকে। আবার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সরকারের উপর 3টি দলের প্রভাব দেখা যায়, তার মধ্যে জামায়াতের কর্তৃত্ববাদী সবচেয়ে বেশি। আমার প্রশ্ন হচ্ছে যদি জামায়াতের আসলে কর্তৃত্ববাদী বা প্রভাব বেশি থাকে, তাহলে আপনারাই কেন বা অভিযোগ করছেন যে সরকারের নিরপেক্ষতা নিয়ে আপনার প্রশ্ন তুলছেন, সেই সাথে অভিযোগ করছেন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা নিয়েও বিভিন্ন বিষয়ে আপনারা সরকারের দিকে অভিযোগ করছেন। তো আসলে রাজনৈতিক দলগুলোকে খুশি করা আবার অন্তর্বর্তী সরকারের কাজ নয়, এই ভিন্ন বার্তাও দিচ্ছেন, এটাকে কিভাবে কি হিসেবে বলবেন? জি, আপনাকে ধন্যবাদ। দেখেন, এখানে আপনার গণভোটের কথা এসেছে এবং আপনি ভাইকে জিজ্ঞেস করেছেন যে ফ্যাসিবাদের যে খায়েশ, টাকা খরচ হয়ে যাচ্ছে, আরেকটা গণভোট হলে এত টাকার বাড়ি কোথায়। বাংলাদেশের ইতিহাসের 3টা গণভোট হয়েছে, 2টা বিএনপি করেছে। আপনি বলতে পারেন দেশের প্রয়োজনে, অফকোর্স বিএনপি দেশের প্রয়োজনে করেছিল বলেই জনগণ ভোট দিয়েছিল, ভোট দিয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দলের মানে কার্যক্রমের সমস্ত বৈধতা উনি ক্ষমতায় আসার পরে এই ভোটের মাধ্যম দিয়েই তো দিয়েছিলেন। আবার ম্যাডাম জিয়া যখন বহুদলীয় মানে এই যে আপনার সংসদীয় যে পার্লামেন্টারিয়ান এই সিস্টেমে উনি চলে আসলেন, তখনও তো একটা গণভোট হয়েছিল, সেখানেও জনগণ সাড়া দিয়েছিল। তো জুলাই গণ অভ্যুত্থানের যে রক্তদান, যে সংস্কার, রাষ্ট্রের যে মৌলিক পরিবর্তনের জন্য গোটা জাতি উন্মুখ হয়ে আছে, সেই জায়গায় আমাদের টাকার প্রশ্নটা কেন বড় হলো? সেই জন্য তাহের ভাই বলেছেন যে শেখ হাসিনাও এরকম কান্না করেছিল মেট্রো রেলে এত 1000 কোটি টাকা কি হয়ে গেছে, নষ্ট হয়েছে। পরবর্তীতে এই অন্তর্বর্তীকালীন সরকার 100 কোটি টাকাও তো লাগে নাই এটাকে ভালো করতে, অথচ তারা ওই সময় বলছিল যে আদৌ চালু হবে কিনা, এত 1000 কোটি টাকা লাগবে, মানে লুটপাটের গল্প আর কি। এই জন্য ওটার সাথে আপনি দেখেন এনসিপির একজন নেতা কিছুদিন আগে, আমি আর বলতেও কষ্ট লাগে, যে বলছে বাংলাদেশে যে পরিমাণ চাঁদাবাজি হয়েছে 5ই আগস্টের পরে, এই চাঁদাবাজির টাকা রিকভারি করে একটা গণভোট দেওয়া যায়।
আমি নাম নাই বললাম। নাম বলে ফেলুন। না, আপনি, কেন কিন্তু বলবো? আপনি একটি দলকে আমি এই create শিষ্টাচার করছেন। লঙ্ঘন করতে চাই না, এটা যে বলেছেন তারটা সবাই জানে। আমি বলতে চাই যে বাংলাদেশের মানুষ সংস্কার চাই, এই সংস্কারটাকে অর্থবহ করার জন্য ডাক্তার তাহেরের আপনি ওই অংশটুকু নিয়েছেন, কিন্তু শেষের অংশটুকু নেন নাই। উনি বিএনপির প্রতি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন বিএনপির প্রতি এবং আলোচনায় বসার আলোচনায় আহ্বান বসে জানিয়েছেন। সেই বিষয়টি আমাদের নিয়ে যে আসবো। ডক্টর বিষয়গুলো মোহাম্মদ আব্দুল মান্নান একটু খাটুলাম্বা বিরতি নিয়ে আছে ফিরছি, এগুলোকে একটু বিরতি আমরা নিয়ে ফিরছি। ঠিক করে আমরা জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আমন্ত্রণ আরও একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, আপনার কাছে আসতে চাই। বিরতির আগে আপনি বলছিলেন বিএনপির সাথে আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছে জামায়াতের পক্ষ থেকে, আবার আপনারাই বলছেন বিএনপির ভেতর ফ্যাসিস্ট হওয়ার খায়েশ রয়েছে। দুটো বক্তব্য সাংঘর্ষিক কিনা? না, এটা উপমা দেওয়ার জন্য বলেছেন, কাউকে ফ্যাসিস্ট আখ্যায়িত করে বলছে যে ফ্যাসিস্টরা যে ভাষায় কথা বলতো ভাষাটা অনেক সময় ফ্যাসিস্টের ভাষাটা এসে যাচ্ছে, এটাকে বলেছেন। কাউকে ফ্যাসিস্ট আখ্যায়িত করে, যাকে ফ্যাসিস্ট আখ্যায়িত করবেন তাকে যদি আবার আলোচনায় বসেন, এটা কেমন হয়ে যায় না? আলোচনায় বসার মাধ্যম দিয়ে মূলত এটা গণতান্ত্রিক ধারাকে, জুলাই গণ অভ্যুত্থানের শক্তিগুলোর যে ঐক্য, এটাকেই সবচেয়ে বড় করে ডাক্তার তাহের উপস্থাপন করেছেন এবং বলেছেন যে আমরা আলাপ আলোচনার মাধ্যম দিয়ে আগে আমরা বিএনপি জামাত বসি, বাকি দলগুলোর সাথেও বসে আমরা এই দেশকে নতুন করে ঢেলে সাজানোর জন্য সবাইকে এগিয়ে আসতে হবে, এ ব্যাপারে তিনি আহ্বান জানিয়েছেন। এবং উনি বলেছেন যে জামাত ইসলামের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কয়েকজন করেছেন। উনি বলেছেন যে ঠিক আছে, আমরা কোথায় আমাদের বিরুদ্ধে অভিযোগ একটু স্পষ্ট করেন, স্পষ্ট করে বলেন, আগামীকালের ভিতরে আপনারা বলেন যে আমরা এই ব্যাপারে আপনারা কি মানে আমরা ব্যত্যয় ঘটিয়েছি। যদি সেটা বলেন আমাদের কাছে তো সেটার উত্তর আছে, আমরা জনগণের সামনে কি এটা ক্লিয়ার করতে চাই, কিন্তু আমাদের বিরুদ্ধে অপবাদ দিবেন আর আমরা এটাকে রিসিভ করবো, এটা তো হতে পারে না। কাজেই রাজনৈতিক চারিত্রিক পরিবর্তন হওয়া দরকার, রাজনীতির চরিত্র পরিবর্তন হওয়া দরকার। আমরা যদি আবারও এই ব্যাকডেটেড রাজনীতিতে চলে যায় তাহলে জেন জি যারা আছে এরা এই রাজনীতিটাকে ওয়েলকাম করবে না। আমাদেরকে অনেক কিছু ভাবতে হবে। আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি দেখতেছি যে আমার ছাত্ররা কি ভাবতেছে, আমার আগের ভাবনা আমার বর্তমান ভাবনাকে চেঞ্জ করতে হচ্ছে আমার ছাত্রছাত্রীদের ভাবনার কারণে। আবার আপনি যখন বাস্তব ময়দানে আমি যাচ্ছি, আমি ঢাকার 6 সদরঘাট, সূত্রপুর, ওয়ারিঘাট এরিয়া, ব্যবসায়ী এরিয়া, চাঁদাবাজি কিন্তু থামে নাই। কারা খাচ্ছে, কিভাবে খাচ্ছে, এটা মানুষ জানে, স্থানীয় লোক জানে। আমি যত অস্বীকার করি না কেন, এই অস্বীকার করা দিয়ে তো কোনো আসে যাবে না। তাহলে ফ্যাসিবাদী ব্যবস্থা তো রয়েই গেছে, এই ফ্যাসিবাদকে তো আমরা উৎখাত করতে পারি নাই। 5ই আগস্টের পরের থেকে চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে দেশ থেকে, কেউ কি গ্যারান্টি দিয়ে বলতে পারবে কত হাজার হাজার কোটি টাকা কত জায়গা থেকে প্রতিদিন এই শুধু আমার আসনেই সম্ভবত মানে সবচেয়ে বেশি কোটি কোটি টাকার মানে চাঁদা বাণিজ্য হয়, যেখানে ফলের মার্কেট, বইয়ের মার্কেট, তারপরে আলু পেঁয়াজ যে আড়ত, মানে সব ট্রাক আসলেই 5,000 টাকা দিতে হবে। হোয়াট ইজ দিস? জি, সারোয়ার তুষার, একটু আপনার কাছে আসতে চাই। এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, যেমনটা আপনিও বিরতিতে যাওয়ার আগে বলছিলেন, এই যে আমরা সংস্কারের পক্ষে বাকিরা বিপক্ষে, কিংবা জুলাই সনদের আইনি ভিত্তি নিয়েও আপনি কিছু একটা বলছিলেন, বিএনপি জামায়াতের দ্বন্দ্ব প্রসঙ্গেও। এই যে এনসিপিকে নিয়ে গত 2-1 দিনে তেমন কোনো অভিযোগ আসেনি, কিন্তু বিএনপি এবং জামায়াতের পাল্টাপাল্টি বেশ কিছু ক্ষেত্রে অভিযোগ পাওয়া গেছে এবং তারা অভিযোগ তুলেছেন একে অপরের প্রতি। আপনার কি মনে হয় হঠাৎ এই অভিযোগ বা পাল্টাপাল্টি অভিযোগ আসলে ভোট আদায়ের নতুন কৌশল কিনা, এমনটা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন? আপনি কি বলবেন? না, ডেফিনেটলি রাজনৈতিক দলগুলোর মধ্যে তো কথা চালাচালি থাকবে এবং পরস্পরের বিরুদ্ধে সমালোচনা থাকবে, যেটা মানে এবং করার অনেক সঙ্গত কারণও আছে। আমরা যে সমস্ত গ্রাউন্ডে বিএনপির অনেক সমালোচনা করেছি, জামায়াত ইসলামেরও সমালোচনা করেছি, প্রয়োজন মনে করলে তারা আমাদের সমালোচনা করেছেন। এইগুলো হচ্ছে যে এই মানে আপত্তিগুলো তুলে না রাখলে যে কোনো রাজনৈতিক দল যে কোনো সময় সীমা লঙ্ঘন করতে পারে। ইতিমধ্যে সীমা লঙ্ঘন করার অনেক ঘটনা বাংলাদেশে ঘটেছে, সেগুলোকে নিয়ন্ত্রণে রাখার জন্যই এই অভিযোগগুলো দরকার। কিন্তু সেটা দেখতে হবে যেন মানে জাস্ট অভিযোগ করার জন্য অভিযোগ করলাম এরকম যেন না হয়। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে অভিযোগগুলো আমরা পরস্পরের বিরুদ্ধে এটা করা হচ্ছে রাজনীতিতে, এটা যেমন সত্য, একই সাথে এটাও সত্য গত 1.5 বছর আমরা কোনো বড় ধরনের, যদিও বিএনপির মধ্যে অন্তর্কন্দলের সহিংসতা অনেকগুলো ঘটেছে, কিন্তু এক দল আরেক দলের বিরুদ্ধে সহিংসতা, পাল্টা ধাওয়া কিংবা মুখোমুখি সংঘর্ষ, এই ধরনের ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটে নাই, যেটা একটা মেজর আমি বলবো যে মানে আমাদের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, এটা আমাদের ধরে রাখতে হবে। সরকারের পর্যায়ে, উপদেষ্টাদের পর্যায়ে থেকে বলা হচ্ছে রাজনৈতিক দলগুলো সংঘর্ষের জন্য মুখিয়ে আছে, এটা যেন
অনুমান হয়, এটা যেন বাস্তবতা না হয়। আমরা এটা চাই যে বাংলাদেশে আর মারামারি রাজনীতি, হানাহানি রাজনীতিতে আমরা যাব না। আমাদের সমালোচনা থাকবে পরস্পরের বিরুদ্ধে, কিন্তু সুন্দর একটা নির্বাচনের পরে একটা গণতান্ত্রিক পরিবেশ এবং সংসদে সরকারের বিরুদ্ধে ভাইব্রেন্ট সমালোচনা, এই জিনিসগুলো যেন থাকতে পারে বাংলাদেশে, এবং সেটার জন্য কাউকে যেন মাসুল দিতে না হয়। আমরা যেটা দেখি যে প্রতিহিংসার শিকার হতে হয় বাংলাদেশে, হ্যাঁ, এই জিনিসগুলো যেন না হয়, এটা হচ্ছে আমাদের চাওয়া, এবং এটা সারা বাংলাদেশি মানুষের চাওয়া। প্রত্যেকটা রাজনৈতিক দল আমরা মুখে বলতেছি যে আমরা এটা চাই, কিন্তু পরবর্তী দেখা যাচ্ছে ঘটনা অন্য কিছু ঘটছে, এটা যেন না ঘটে, এটা হলো আমাদের বক্তব্য। নিশ্চয়ই শেখ রবিউল আলম, আপনার কাছে একটু আসতে চাই। আগামীকালকে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান একটি সংবাদ সম্মেলন করবেন, সেখানে বেশ কিছু বিষয় উঠে আসার ধারণা করা হচ্ছে। আপনাদের দলের পক্ষ থেকে গুরুতর অভিযোগ ছিল যে প্রতারণা করা হয়েছে, এমনটা কিছুদিন আগে অভিযোগ ছিল। সেই বিষয়ে কোনো ব্যাখ্যা আসতে পারে কিনা, কি মনে করছেন, এমনটা ধারণা করছেন কিনা? এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেছেন বাংলাদেশে হঠাৎ কারাতে এবং অস্ত্র প্রশিক্ষণ, এই বিষয়ে উনি বলেছেন ভবিষ্যতে এই প্রশিক্ষণপ্রাপ্ত নাগরিকরা দেশের রিজার্ভ ফোর্স হিসেবে অন্তর্ভুক্ত হবেন। নির্বাচনের ঠিক আগে হঠাৎ এই যে রিজার্ভ ফোর্স গঠন, এটা কি নিরাপত্তার প্রস্তুতি, নাকি সামনে আরো কোনো ঝুঁকির ইঙ্গিত দিচ্ছেন কিনা? আমি আগাম কোনো মন্তব্য করতে চাচ্ছি না, তবে আমরা যে ন্যায্য দাবিতে সোচ্চার আছি, বিশেষ করে জাতীয় ঐক্যমত কমিশন যে প্রস্তাবনা রেখেছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, সেখানে কিছু অসঙ্গতি আছে এবং সনদ সই করার বাইরে কিছু যুক্ত হয়েছে রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা না করে। আবার কিছু প্রস্তাবনা দেওয়া আছে, সেটা বায়বীয়। সে ব্যাপারে আমরা আমাদের অবস্থান জানিয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কিভাবে ব্যাখ্যা করবে সেটা জানার পর বলা যাবে, কিন্তু আমাদের বেশ কিছু অবজারভেশন আছে এবং সেটা ন্যায্য অবস্থান রয়েছে। একটা কথা বলা দরকার, বিএনপি এই সংস্কারের প্রবক্তা এবং বিএনপি আজ থেকে 3 বছর আগে সংস্কার অঙ্গীকার করেছে। এই সংস্কার বা জুলাই সনদ এর পক্ষে বিএনপির অবস্থান, অর্থাৎ না ভোটের যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সেটার একটা অপব্যাখ্যা করা হচ্ছে, না এর ভুল ব্যাখ্যা বলা হচ্ছে। অনেকে আমি দেখেছি এরকম যে জাতীয় নির্বাচনের আগে আপনি গণভোট চান কিনা, সেখানে অনেকে না বলছে, অনেকে বলছে। জাতীয় নির্বাচনের আগে গণভোট, সে বিষয়ে নট সংস্কার বা জুলাই সনদ, এখানে ভুল বোঝানো হচ্ছে। আরেকটা কথা বলা দরকার, নোট অফ ডিসেন্ট নিয়ে তুষার যেটা বলছিলেন, নোট অফ ডিসেন্ট, এক মিনিট আমি শেষ করছি। নোট অফ ডিসেন্টটা হচ্ছে একটা রাজনৈতিক দলের অঙ্গীকার এবং মানে অধিকার এবং অবস্থান। তো আপনি নোট অফ ডিসেন্ট দিয়েই আমরা জুলাই সনদ সই করেছি এবং আগামী তো নোট অফ ডিসেন্ট থাকতেই হবে। আমরা জনরায়ের পরিপ্রেক্ষিতে নোট অফ ডিসেন্ট অনুসারেই সংস্কারগুলি করতে চাই। আরেকটা কথা বলা দরকার, গণভোট কিন্তু বিএনপির প্রস্তাবনা। এই যে গণভোটের কথা বলছেন, এটা বিএনপির প্রস্তাবনা। এর আগে আপনি কালকেও বলেছে জাতীয় ঐক্যমত কমিশন, আপনি জান অনেক পরে এসে রাজি হয়েছে বিএনপি, পরে এসে রাজি হয়েছে বিএনপি প্রস্তাবনা, বিএনপির এই গণভোটের গণভোট চাই না। আপনি আমার সময়টা নষ্ট করেন না, আপনি জানেন না, না জেনে বলছেন। আপনি জানেন না, আমি চ্যালেঞ্জ করলাম, আমিও চ্যালেঞ্জ করলাম। আপনারা অনেক পরে এসে রাজি হয়েছেন, আপনারা অনেক পরে এসে রাজি হয়েছেন। জনগণের চাপে রাজনীতি করব না, জনগণের চাপে বাধ্য হয়েছে। আপনিও বিভ্রান্ত করবেন, আপনি আঙ্গুল উঁচিয়ে কাকে দেখান? সংবিধান শক্তিশালী, আপনি কি জানেন? না না, অবশ্যই জনগণের না না, গণভোট বিএনপি প্রস্তাব না, এটা বললে হবে না। আপনারা রাজি হয়েছেন এটাতে? আমাদেরই প্রস্তাব, আপনারা কি মানে জনগণের কি সেন্টিমেন্টকে দখল করে নিতে চান? মিডিয়া আজকের মতো বিদায় নিচ্ছি। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাউন্ট থেকে ফিরবো আগামী রবিবার রাত 10টায় নতুন রাজকাউন্ট নিয়ে। সঙ্গে থাকুন।